আগে শুধুমাত্র লন্ডন ও নিউ ইয়র্কেই এসেছিল বিদ্যুৎ। এই বিশাল দেশে কলকাতাকেই কেন বাছা হলো এমন একটি বৈপ্লবিক ঘটনার পটভূমি হিসেবে? 1690 খ্রিস্টাব্দে কলকাতা নগরীর বীজ রোপণ করেন জব চানক। তারপর এই শহর ধীরে ধীরে হয়ে ওঠে সমগ্র ব্রিটিশ উপনিবেশের কেন্দ্রবিন্দু। কিন্তু সন্ধ্যের পর জনজীবন যেন আচ্ছন্ন হয়ে যায় ঘন আধারে। কবিগুরুর বাল্যস্মৃতিতে যার বর্ণনা পাওয়া যায়। দিনের বেলায় গরমে আরাম দেয় টানা পাখা, আর রাতের শহরের পথঘাট আলোকিত হয় কেরোসিন অথবা গ্যাসের বাতিতে। 1895 পাশ হলো ক্যালকাটা ইলেকট্রিক লাইটিং অ্যাক্ট। 1897 এর 7ই জানুয়ারি কিলবার্ন অ্যান্ড কোম্পানি দায়িত্ব পেলেন কলকাতায় বিদ্যুৎ সরবরাহের। তারই ফলস্বরূপ 1899 কলকাতার বুকে জ্বলল বৈদ্যুতিক আলো, ঘুরল বৈদ্যুতিক পাখা। তবে এর আগেই পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিক আলো জ্বলেছে হ্যারিসন রোডে আচার্য জগদীশ চন্দ্র বসুর পরামর্শে। কলকাতার অন্যান্য বিদগ্ধ মানুষেরাও বিদ্যুৎ সম্পর্কে বিশেষ আগ্রহী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বড় মেয়ের বিয়েতে নিয়েছিলেন সাময়িক বিদ্যুৎ সংযোগ। বিবেকানন্দ ছোট ভাইকে ইলেকট্রিসিটি নিয়ে পড়াশোনা করতে উৎসাহ জুগিয়েছিলেন। কিন্তু সাধারণ মানুষের মনে বিদ্যুৎ সম্পর্কে একটা ভীতি ছিলই, যা কেটে গেল গগনেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে বিদ্যুৎ আসার সঙ্গে সঙ্গে। কলকাতায় বিদ্যুতের প্রথম গ্রাহক ছিল ব্যাংক অফ বেঙ্গল এবং বেঙ্গল ক্লাব। এরপর বিদ্যুৎ এলো রাজভবনে। এবছরই 19শে আগস্ট হাইকোর্টে বৈদ্যুতিক পাখা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হলো। 1902 ফোর্ট উইলিয়ামে এলো বিদ্যুৎ। এতদিন কিন্তু যানবাহন বলতে ছিল
ঘোড়ায় টানা গাড়ি অথবা ট্রাম। 1902 27 মার্চ এসপ্ল্যানেড ও খিদিরপুরের মধ্যে চলল প্রথম বৈদ্যুতিক ট্রাম। এতদিন বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে ছিল লন্ডনের ইন্ডিয়ান ইলেকট্রিক কোম্পানি, আর তাদের প্রতিনিধি হিসেবে ছিল কিলবার্ন। এবার এই কোম্পানির নাম বদলে হলো ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন। অফিসও বদল হয়েছে, এসেছে 8 নম্বর ডালহাউসি স্কোয়ার থেকে 6 নম্বর টেম্পল স্ট্রিটে। আর সেখান থেকে এবার ভিক্টোরিয়া হাউস। প্রিন্সেপ স্ট্রিট থেকে ভিক্টোরিয়া হাউস, প্রযুক্তির সিঁড়ি ভেঙে কলকাতার নগর জীবনের উত্তরণের কাহিনী। 1902 আলিপুর এবং 1906 উল্টোডাঙ্গা ও হাওড়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠিত হল। 1905 রাজভবনে লাগলো প্রথম ইলেকট্রিক লিফট। 1912 প্রতিষ্ঠিত হয়েছে কাশীপুর তাপবিদ্যুৎ কেন্দ্র। 1914 কর্পোরেশন স্ট্রিট ও চৌরঙ্গিতে বসেছে বৈদ্যুতিক আলো। হাওড়ার জুট মিলগুলিতে বিদ্যুৎ সরবরাহের জন্য পন্টুন ব্রিজের তলা দিয়ে টানা হলো তার। 1920 থেকে 25 এর মধ্যে বিদ্যুতের চাহিদা বেড়ে 3 গুণ হয়েছে। শুরু হয়েছে মাটির তলা দিয়ে বৈদ্যুতিক লাইন পাতার কাজ।
1930 তৈরি হলো গঙ্গার নিচে সুড়ঙ্গ, নদীর অপর পারে বিদ্যুতের চাহিদা মেটাতে। তদানীন্তন প্রযুক্তির বিচারে এ এক অবস্মরণীয় ও দুঃসাহসিক পদক্ষেপ। এই সময় বিদ্যুৎ সংযোগ দিতে বাড়ি বাড়ি ক্যানভাসারের আনাগোনা শুরু হয়েছে। ভিক্টোরিয়া হাউসের অলিন্দে অলিন্দে লেখা আছে আরো অনেক সাফল্যের ইতিহাস। উনিশশো 1940-এ গভর্নর জন হার্বার্ট উদ্বোধন করলেন মুলাজোর তাপবিদ্যুৎ কেন্দ্রের। উনিশশো 1947 ভারত স্বাধীন হলো। দেশের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ সরবরাহের জন্য বৈদ্যুতিক আইন পাশ হলো। কলকাতা ছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য অংশে বিদ্যুৎ সরবরাহের জন্য গঠিত হলো পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ। উনিশশো 1950 নতুন কাশীপুর কেন্দ্রের উদ্বোধন রাজ্যপাল কে.এন. কাটজু করলেন। উনিশশো 1957 হাওড়া রিসিভিং স্টেশন গড়ে উঠল। কিন্তু চাহিদাও বেড়ে চলেছে। 1961 থেকে 70-এর মধ্যে কলকাতায় শুরু হলো নিষ্প্রদীপ, যার অন্য নাম লোডশেডিং। লোডশেডিং থেকে মুক্তির উপায় হিসেবে
প্রতিষ্ঠিত হল টিটাগড় তাপবিদ্যুৎ কেন্দ্র 1983-তে। ঊর্ধ্বমুখী চাহিদার সঙ্গে পাল্লা দিতে নতুন রূপ দেওয়া হল সাদার্ন তাপবিদ্যুৎ কেন্দ্রকে। অন্যদিকে গড়ে উঠল নবতম প্রযুক্তির চিহ্নস্বরূপ বজবজ তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আসলে এই হলো শহর কলকাতার হৃদযন্ত্র। আর এই ধমনীর মধ্যে দিয়ে প্রবাহিত শক্তির ধারা প্রতি মুহূর্তে উজ্জীবিত রাখছে কলকাতা নগরীকে। বিএসসির গোড়াপত্তন হয় 100 বছর আগে। তখন কোম্পানিটার নাম ছিল ইন্ডিয়ান ইলেকট্রিক কোম্পানি। তারপরে
কয়েকদিন বাদেই তার নাম পরিবর্তন হয় ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন নামে। তখন একটি ছোট্ট স্টেশন পুট আপ করা হয়েছিল ইমামবাগ লেনে, এখন যার নাম প্রিন্সেস স্ট্রিট, একটি ছোট স্টিম 100 কিলোওয়াটের স্টেশন। সেখান থেকে আরো তারপরে উল্টোডাঙাতে আরো স্টেশন হয়, আরো দু এক জায়গায় আরো স্টেশন হওয়ার পরে 1912 সালে আমাদের প্রথম কাশীপুর জেনারেটিং স্টেশনের পত্তন হয়। তারপরে ক্রমান্বয়ে সাদার্ন গার্ডেন রিচ স্টেশন, যেখানে সেটা পাল্টে এখন দুটো মডার্ন ইউনিট বসানো হয়েছে, টিটাগড়, নিউ কাশীপুর, মোলাজোর, এবং নাও দ্য লেটেস্ট বজবজে দুটি 250 মেগাওয়াটের ইউনিট এখন চালু করা হয়েছে। আমরা এইসব মিলিয়ে এখন রাইট নাও রেগুলারলি প্রায় 850 মেগাওয়াট জেনারেট করছি, এবং ডেইলি ডিমান্ড অফ অ্যাবাউট 1200 মেগাওয়াট আমরা কমফোর্টেবলি মিট করতে পারছি উইথ অ্যাসিস্ট্যান্স ফ্রম WBCB অ্যান্ড DVC। তখনকার সেই কলকাতা থেকে এখনকার কলকাতার অনেক তফাৎ হয়েছে। সেই অল্প কিছু সংখ্যক সাহেবদের বাড়িতে এবং সেন্ট্রাল ক্যালকাটার কিছু রাস্তাঘাটে বোধহয় তখন কিছু আলো জ্বলতো। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে শুনেছি শুরুর দিকে সাপ্লাই নেওয়া হয়। সেইখান থেকে আজ এখন আমরা প্রায় 16 লাখ কনজিউমারের সাপ্লাই রেগুলারলি মিট করছি। প্রত্যেক ঘরে ঘরে ইলেকট্রিসিটি রয়েছে, এবং তার ইলেকট্রিসিটি একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকাল দৈনিক জীবনযাত্রার। তবে এর মধ্যে অনেক অসুবিধে আছে, এবং সেগুলো সবসময় আমরা ওভারকাম করে এসেছি প্রযুক্তির দ্বারা এবং থ্রু হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিসিপ্লিন। এক নম্বর যেটা হচ্ছে, কলকাতা শহরে জমি জায়গা পাওয়ার খুব সংকুলান আছে, জায়গা কম। আমরা সেগুলো অ্যাপ্লিক্যান্টসদের কাছে, কোনো সময় গভর্নমেন্টের কাছ থেকে এবং পাবলিক অথরিটিসদের কাছ থেকে সাহায্য নিয়ে আমরা জায়গা পেয়ে আমরা ট্রান্সফর্মার এবং প্লান্ট সেট আপ করি। আরেকটা বিশাল খুব ডিফিকাল্ট সিচুয়েশন যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে চুরি, বিদ্যুৎ চুরি, নট অনলি কন্ডাক্টর, তার চুরি ইত্যাদি। এছাড়াও বিদ্যুৎ চুরি যেটা হচ্ছে যে বাই হুকিং, ট্যাপিং এবং মিটার ডিফেক্টিভ করে যে চুরি, এটার এফেক্ট খুব বেশি রকম আসছে, যাতে করে কনজিউমারদের সাপ্লাই এফেক্ট করছে এবং আমাদের কাজকর্ম করতেও খুবই রকম অসুবিধে হচ্ছে। আর এর একটা কস্ট অ্যাসপেক্টও আছে, যাতে করে আমাদের বিদ্যুতের দামও তাতে খানিকটা বাড়তো যদি এই জিনিসটা আমরা কন্ট্রোল না করতে পারি সবার সাহায্য নিয়ে। আমরা একটা ব্রত নিয়েছি, আমরা সবাই উই আর প্রাউড, আমরা গর্ব অনুভব করি কলকাতার সঙ্গে এইভাবে এতদিন ধরে যুক্ত আছি, এই কোম্পানিতে কাজ করি, এবং আমাদের প্রতিজ্ঞা রয়েছে যাতে করে কলকাতার সাপ্লাই ফর দ্য নেক্সট মিলেনিয়াম যাতে করে উন্নত মানের হয় এবং এই স্ট্যান্ডার্ডে থাকে, সেটা আমাদের দেখতে হবে। এবং ইলেকট্রিসিটি উই মাস্ট ট্রাই, আমরা চেষ্টা করছি যাতে করে সবচেয়ে ইলেকট্রিসিটি ইজ অ্যাফোর্ডেবল, চিপ কস্টে হয়। কিন্তু সব জিনিসেরই তো দাম বাড়ে এবং কস্ট বাড়ছে, সেই অ্যাসপেক্ট থেকে আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি যাতে করে ইলেকট্রিসিটি ইজ প্রোভাইডেড অ্যাট অ্যাফোর্ডেবল কস্ট। আজ একবিংশ শতাব্দীর দ্বার প্রান্তে দাঁড়িয়ে কলকাতাবাসীর স্বপ্ন একটাই, মুছে যাক সব অন্ধকার, এ শহর ভরে উঠুক আলোকের ঝর্ণাধারায়।
It is a journey to the end of the world. It is 7 years since I last saw Robinson on the day I left England when he saw me off at the quayside. I have heard from him from time to time during my travels, but now he's written that he urgently wishes to see me, that he's on the verge of a breakthrough in his investigations, and that I should come as soon as possible before it is too late. Dirty old Blighty, undereducated, economically backward, bizarre, a catalogue of modern miseries. With its fake traditions, its Irish war, its militarism and secrecy, its silly old judges, its hatred of intellectuals, its ill health and bad food, its sexual repression, its hypocrisy and racism, and its indolence. It's so exotic, so homemade. I have arrived as ship's photographer on a cruise ship, in which the berths cost £4,000 a week. Robinson lives in the way that people were said to live in the cities of the Soviet Union. His income is small, but he saves most of it. He isn't poor because he lacks money, but because everything he wants is unobtainable. He lives on what he earns in 1 or 2 days a week teaching in the School of Fine Art and Architecture of the University of Barking. Like many autodidacts, he is prone to misconceptions about his subjects, but as there is no one at the university to oversee him, his position is relatively secure. Robinson reads Montaigne. It is good to be born in depraved times, for by comparison with others you are reckoned virtuous at little cost. It is not generally agreed that Montaigne lived for a time in London, in a house in Wardour Street, the first of a number of French writers who found themselves exiled here. Robinson studies the work of this group. Mallarmé, who lived nearby, Rimbaud and Verlaine, Marcel Schwab, the translator of Defoe, De Quincey, and Robert Louis Stevenson, and Baudelaire, who translated Edgar Allan Poe. Baudelaire, of course, never actually set foot in England, but his mother was born in London and spoke English as a child. Apart from his academic work, Robinson hardly ever leaves the flat except to go to the supermarket. When he used to visit friends abroad, his social life was transformed. He became an enthusiastic flaneur, astonishing his hosts with his stamina and generosity. But for several years he has not left the country, as he wrestled with what he calls the problem of London. For him, shopping is an experience of overwhelming poignancy, as the labels on imported goods evoke such longing for the journeys abroad that he no longer feels able to make. Robinson and I lived together for many years, during which we intermittently maintained
an uneasy, bickering, sexual relationship. Robinson is a supporter of constitutional reform. On January the 30th, we took the bus to Whitehall. It is the 343rd anniversary of the execution of King Charles I by the revolutionary government of 1649. Every year, groups of Anglo-Catholics and other ultra-monarchists lay wreaths at his statue before holding a ceremony at the banqueting house, where the king was beheaded on a scaffold set up outside one of the windows. The failure of the English Revolution, said Robinson, is all around us, in the Westminster Constitution, in Ireland, and poisoning English attitudes to Europe. The wreath remained hanging on the statue's plinth for several weeks, during which I gradually renewed